Hello friends, welcome to my YouTube channel The Web Education. সো ফ্রেন্ডস, একটা নতুন ভিডিও এবং নতুনভাবে তোমাদের সামনে সেটা তুলে ধরছি, যেটা এখন ট্রেন্ড বলা চলে বা একটা খুবই শিক্ষা ব্যবস্থার দিক থেকে পশ্চিমবঙ্গের একটা বেহাল যে পরিস্থিতি, তার বাস্তবিক চিত্র বা রূপ হচ্ছে এই 2016 সালের WBSSC নিয়োগের যে অন্ধকার রহস্য, তার ইতিহাস। এবং আমি, যেহেতু আমার এটা এডুকেশন চ্যানেল এবং যেহেতু এডুকেশন পারপাসে সমস্ত কিছু আপডেট যেহেতু তোমাদেরকে দিয়ে থাকি, সাথে সাথে এডুকেশনের যে বিভিন্ন ক্লাস, অর্থাৎ যে কোনো চাকরির ক্ষেত্রে যে ক্লাস, ডাব্লিউপি বলো, কেপি বলো, বা WBCS প্রিলি বলো, বা পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস বলো, বা টিচিং রিলেটেড WBSSC বলো, বা WB প্রাইমারি টেট বলো, এই সমস্ত আপডেট যেহেতু আমি দিয়ে থাকি, তো সেহেতু আমার একটা কর্তব্য যে এই সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরা। কারণ এগুলো যাতে এর পায়ে এর ফাঁদে কেউ যাতে না পড়ো, বা এই ধরনের দুর্নীতি আদৌ হয়েছে কি হয়নি, এর ইতিহাস, এর রহস্য কি, এখানে যোগ্য অযোগ্যের বিচারের যে যাচাই বা প্রশ্ন, কিভাবে কারা যোগ্য কারা অযোগ্য কিভাবে বাছাই করা যাবে, এই সমস্ত কিছু বিষয়গুলো তোমাদের জানা দরকার এবং শোনা দরকার। তো আমি তোমাদের সামনে তার জন্যই একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে 2016 সালে যে WBSSC সেই নিয়োগের যে ক্ষেত্রে 2016 থেকে প্রায় আজ 25, এখনও পর্যন্ত প্রায় 4-5টা বছর চাকরি করার পর যোগ্যদের চাকরি অযোগ্যদের সাথে সাথে কিন্তু হারাচ্ছে। এবং যেহেতু মামলাটা বিচারাধীন বিষয়, তাই আমি বিশেষ ওই ব্যাপার কিছু বলবো না, কিন্তু যেটুকু আপডেটগুলো এসেছে 2016 সালের WBSSC চাকরি নিয়োগের ক্ষেত্রে, বা কিভাবে বাতিল করা যায়, কিভাবে যোগ্য অযোগ্যের সেগ্রিগেশন করা যায়, কেন আজ যোগ্য প্রার্থীরা কলকাতার ওয়াই চ্যানেলে বসে রয়েছে দীর্ঘদিন ধরে, এই সমস্ত কথা তোমাদের সামনে তুলে ধরবো। এবং সাথে সাথে কী কী দিক দিয়ে দুর্নীতি হয়েছে WBSSCতে, কীভাবে যোগ্য বাছাই করা যাবে, 27 তারিখে কি আবার পরবর্তী শুনানি ঘোষণা হবে নাকি এটাই ফাইনাল শুনানি, কোন স্টেজে রয়েছে এখন এই এসএসসি মামলা, আজ পর্যন্ত 2016 যে WBSSC মামলা নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কী বলেছে, তার সমস্ত কিছু তথ্য আমি ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করব। তাই সকলকে অনুরোধ করব, এই ধরনের ভিডিওগুলো করার জন্য যথেষ্ট সময় লাগে এবং যথেষ্ট আপডেট বা ডেটা কালেকশন করতে হয়, তারপরেই কিন্তু ভিডিওগুলো আপলোড করতে হয়। তাই যাতে আমার কষ্টটা যাতে ভালো হয়, সাধ্য পায় বা মোটিভেশন পাই আমি, তার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশনটি অন করো, যাতে এই ধরনের চাকরির আপডেটগুলো তোমরা পেয়ে থাকো। সাথে সাথে বিভিন্ন কেস নিউজ বা যারা বিভিন্ন চাকরি গভর্নমেন্ট জবের এক্সপিরিয়েন্স, তারা অবশ্যই কিন্তু চ্যানেলে প্লেলিস্টটিকে ভিজিট করতে পারো। 2022 স্টেট ইন্টারভিউ ক্লাস, সাথে সাথে WP, কেপি, পিএসসি ক্লার্কশিপ, এই সমস্ত পরীক্ষার প্রস্তুতির জন্য ক্লাস করানো হয়। তো অবশ্যই ক্লাসগুলো দেখো এবং ইন্টারভিউ প্রস্তুতির জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। সেখানে কিন্তু যে আমি ইউটিউব ক্লাসগুলো করে থাকি, তার পিডিএফগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা ওখানে পেয়ে যাবে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক, দুটো আমি শেয়ার করে দেবো, সেখান থেকে এই দুটো জায়গাতে যুক্ত হয়ে যাবে। তো চলো, আজকের সমস্ত বিষয়গুলো আমরা এক এক করে জানবো। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো, ভিডিওটি লাইক করো, আর যতটা পারবে বন্ধুর সাথে শেয়ার করো। তো প্রথমত যে বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি, সেটা হচ্ছে কিছু এর আগের ইতিহাসগুলো আমি তোমাদের সামনে প্রথমে তুলে ধরি, ঠিক আছে? তো পরীক্ষাটা হয়েছিল 2016 সালে, এটা তোমরা জানো। এবং এখানে কিন্তু ফার্স্ট SLST, ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট SLST বলা ছিল 2016, যেটা সেখানে কিন্তু লেখা থাকবে, দেখবে ফার্স্ট SLST বলেই লেখা থাকে। তো 2016 সালে নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশন বার হয়, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়, এবং তারপর এই নোটিফিকেশনের নিয়োগ প্রক্রিয়ার পরে কিন্তু অনেক কিছু কারচুপি, অনেক কিছু দুর্নীতি ধরা হয়েছে, যেটার সম্পূর্ণ ইতিহাসগুলো সেই সময় কেউ বুঝতে পারে না বা জানতে পারে না, কিভাবে নিয়োগ হয়েছিল কি না হয়েছিল। এবং যার প্রতীকস্বরূপ পরবর্তী ক্ষেত্রে যখন এটা নিয়ে কেস হয়, তখন কিন্তু এই বিষয়গুলো ধরা পড়ে, যে র্যাঙ্ক জাম্প বিষয়টা, ঠিক আছে, মাঝে রয়েছে, যেটা আমি নামগুলো হাইড করেছি এখানে, কিভাবে ডিপার্টমেন্ট বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী কিভাবে র্যাঙ্ক জাম্প করা হয়েছে, ব্ল্যাঙ্ক ওয়েমার শিটের ব্যাপারটা, যেটা অর্থাৎ সাদা খাতাতেও কিন্তু কোয়ালিফাইড করেছে, ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ না দিয়েও, উপস্থিত না থেকেও কিন্তু নাম্বার পাওয়া গেছে, কাস্ট ওয়াইজ বা ক্যাটাগরি ওয়াইজ কোনো ভিত্তি না করে যারা যোগ্য তাদেরকে পিছনে দিয়ে ওয়েটিং লিস্টে ফেলে দিয়ে, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে কিন্তু লিস্টে নাম অ্যাড করা হয়েছে।
এই সমস্ত কিছু ঘটনাগুলো সেই মুহূর্তে ঘটেছে, অথচ সেই মুহূর্তে কিন্তু এর ইতিহাস সেরকম জানা যায়নি। তো কিভাবে এটা বাতিল হলো কি না হলো সেটা এবার তোমাদের সামনে বলছি। তো প্রথমত দেখো, যেটা বলা যায় যে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা মঙ্গলবার ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে 25,753 জনের চাকরি বাতিলের মামলা উঠতে চলেছে, অর্থাৎ যেটা 27 জানুয়ারির ঘটনাটা। গত বছরের যে 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চে 2016 সালের পুরো নিয়োগ প্রক্রিয়ার যে প্যানেল, সেই প্যানেল বাতিল করার ঘোষণা করেন। এবং এখানে অনেক কিছু বক্তব্য উঠে আসে, যেমন ডাল মে কুচ কালা হয়। ঠিক একই মতোভাবে হাইকোর্টেও কিন্তু একটা মানে কথা বা ব্যঙ্গ করে উঠে এসেছে, যেটা হচ্ছে চাল থেকে কাঁকর বাছাই করা যাবে না বলে জানিয়েছে হাইকোর্ট। অর্থাৎ যখন দেখতে পারে যে হাইকোর্ট যে 25,753 মধ্যে অনেক দুর্নীতি হয়েছে, অনেকভাবে দুর্নীতি হয়েছে, যেমন ওএমআর শিট দেখালাম তোমাদের, র্যাঙ্ক জাম্প দেখালাম, ইন্টারভিউতে উপস্থিত না থেকেও নাম্বার বা ইন্টারভিউতে বেশি নাম্বার, বা যোগ্যদের নিচের তালিকায় নাম রেখে নিয়ে অযোগ্যদের উপরের তালিকায় নাম দিয়ে তাদের চাকরি দেওয়া। এই সমস্ত ঘটনা দেখার পরে বা অনেক কিছু শোনার পরেই কিন্তু এই চাল থেকে কাঁকর বাছাই করা যাবে না বলে কিন্তু তিনি জানিয়েছিলেন, কারণ যেখানে যোগ্যদের থেকে অযোগ্যের পরিমাণটা খুবই বেশি ছিল। তাহলে এক্ষেত্রে কী কী ঘটনা ঘটেছিল না, তখন কি বলেছে সরকার বলছে, যদিও রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় যথাযথ নয়, এটা সরকারের তরফ থেকে অর্থাৎ এসএসসির তরফ থেকে বলা হয়। সেই সঙ্গে যোগ্যদের থেকে অযোগ্যদের আলাদা করা যাবে বলে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন কমিশন এবং রাজ্য সরকার। অর্থাৎ রাজ্য সরকার এবং কমিশন সুপ্রিম কোর্টে এটাই সওয়াল করেন, যখন এই মামলাটা যখন সুপ্রিম কোর্টে যায় তখন কিন্তু এটাই বলা হয় যে না, যোগ্যদের থেকে অযোগ্যদের আলাদা করা যাবে। তাহলে এই যে যোগ্য থেকে অযোগ্য, প্রথম প্রশ্ন একটাই যে যোগ্য থেকে যে অযোগ্যরা আলাদা করা যাবে, তাহলে অযোগ্যদের প্রবেশ করালো কে? তাহলে কি কমিশন সেটা বিষয়ে জানতো না, এসএসসি জানতো না, নাকি রাজ্য সরকার জানতো না? প্রথম প্রশ্ন একটাই, কারণ শিক্ষার দিক থেকে কেন এত দুর্নীতি, অযোগ্যদের কেন বিদ্যালয়ে প্রবেশ করানো হচ্ছে? তাহলে কি শিক্ষার মানটা শেষ করার জন্য? এটা একটা প্রশ্ন। কমিশনের তরফে দাবি করা হয়েছে যে 19,000 জনের বৈধ চাকরি বৈধ। তো 19,000 জনের যদি চাকরি বৈধ, তাহলে অবৈধ কত? 25,700, আমি ধরলাম 26,000, তাহলে 7,000 কি অবৈধ? কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি দেখা যায় দেখো, সেই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট কি রায় দেয়, হাইকোর্টের রায় বহাল রাখে কিনা সেদিকে সব মহলের নজর আছে। যে শীর্ষ আদালতে ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়েছে রাজ্য এবং কমিশন। অযোগ্যদের বাদ না দিয়ে কেন সুপার নিউমেরিক পোস্ট বা অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল তা নিয়ে কিন্তু প্রশ্ন করেছিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্টে এটাও কিন্তু প্রশ্ন করে যে অযোগ্যদের বাদ না দিয়ে কিভাবে নতুন করে আবার পোস্ট তৈরি করা হয়, যেহেতু তাদের একটা যে যোগ্যের একটা যে মানে নিয়োগ প্রক্রিয়ার যে একটা মেয়াদ, সেই মেয়াদ কিন্তু সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও কিন্তু এদের নিয়োগ কিন্তু করা হয়েছিল এবং নানানভাবে করা হয়েছিল, দিনে বলো, রাত্রে বলো, মেসেজের দ্বারা বলো, বাড়িতে ডেকে নিয়ে বলো, নানানভাবে কিন্তু অযোগ্যদের পদে চাকরি দেওয়া হয়েছিল। এখানে এই বক্তব্যগুলো বলতে আমার কিছু দ্বিধাগ্রস্ত হচ্ছে না, কারণ এক তো যেহেতু আমার একটা এডুকেশন চ্যানেল এবং শিক্ষার দিক থেকে যারা শিক্ষকতায় পেশায় যুক্ত তাদেরকে মহান সমাজের একজন মানে প্রকৃত মানুষ বা মানুষ গড়ার কারিগর বলা হয়। তো সেখানে তাদের ক্ষেত্রে কেন এই ধরনের দ্বিচার বা দ্বিচারিতা করা হয়েছিল? তখন সুপ্রিম কোর্ট কি বলেছিল না, এমনকি সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছিল ডাল মে কুচ কালা হ্যায় ইয়া ফির পুরা ডাল হি বলছে কালা হ্যায়, এটা কিন্তু প্রশ্ন করা হয়েছিল। তাহলে কি পুরোটাই কি বাতিল নাকি কিছুগুলো বাতিল? সিবিআই যেমন দাবি করেছে সেরকম দুর্নীতি হয়নি দাবি রাজ্যের, অর্থাৎ সিবিআই যেভাবে তথ্যগুলো দিয়েছে সেরকম নাকি দুর্নীতি হয়নি। তাহলে কী তথ্য দিয়েছে না, তারই মধ্যে একটি রিপোর্টের বিষয়ে সুপ্রিম কোর্টকে জানান রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী। কী জানান না, নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ তদন্তের জন্য গঠিত সেই কমিটি রিপোর্ট খতিয়ে দেখে শীর্ষ আদালত জানায় কিছু অনিয়ম দেখা গিয়েছে। ঠিক আছে, যদিও রাজ্যের আইনজীবী দাবি করেন কমিটির রিপোর্টে কিছু অনিয়মের বিষয় সামনে এসেছে, কিন্তু সিবিআইয়ের রিপোর্ট যেমন দাবি করা হয়েছে সেরকম মাত্রায় কিন্তু দুর্নীতি দেখা যায়নি। তাহলে কি সিবিআই এখানে ভুল বলছে? এটাও একটা প্রশ্ন। নেক্সট তারপর কি দেখা দিয়েছে দেখো, আমি এগুলো সমস্ত কিছু রায়গুলো যেগুলো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বলা হয়েছে, এবারে মেন আরেকটা তারপর টপিক কি, অনিয়ম হতে দেখলে কি করবেন রাজ্যের আইনজীবীকে প্রশ্ন। সেই সওয়ালের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলেছে
তাহলে ওরা কমিটি অনিয়মের হদিশ পেয়েছে, আর তাই ওই পরিস্থিতি মোকাবিলা করার জন্য অবৈধভাবে নিয়োগ হওয়া প্রার্থীদের ছেঁটে ফেলার পরিবর্তে আপনারা বললেন যে ঠিক আছে, সুপার নিউমেরিক পদ তৈরি করেই দিই। সেই সঙ্গে প্রধান বিচারপতি বলেন, মিস্টার দ্বিবেদী একটা জিনিস বলুন, যদি আপনি দেখেন যে কোনো অনিয়ম হয়েছে তাহলে প্রথমে তাদের বাদ দিয়ে দেবেন না? এটা কিন্তু প্রশ্ন, যারা অনিয়ম করেছেন। সেটার প্রেক্ষিতে রাজ্যের আইনজীবী জানান, রায়ে নির্দিষ্টভাবে বলা হয়েছে যে এটা ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগের জন্য ছিল। সেটার প্রেক্ষিতে ভারতের প্রধান বিচারপতি বলেন, ঠিক, কারণটা হলো যে আপনারা কলঙ্কিত প্রার্থীদের বাদ দিতে চান না। অর্থাৎ যারা দুর্নীতিগ্রস্তভাবে নিয়োগ পেয়েছে বা যারা অযোগ্য তারা নিয়োগ পেয়েছে তাদেরকে কোনোভাবে বাদ দেবে না, কিন্তু নতুন করে সুপার নিউমেরিক পোস্ট করে নিয়ে যারা ওয়েটিং লিস্টে ছিল তাদেরকে ঢুকিয়ে দাও। অর্থাৎ এর মানেটা বলতে কী বোঝায়, যে কোনোভাবেই যাতে মানে কী বলবো, সাপও মরে লাঠিও না ভাঙে, সেরকম বিচার করতে মানে রাজ্য সরকার বা এসএসসি কিন্তু এটা করতে চেয়েছিল, যার জন্য সুপার নিউমেরিক পোস্ট করা হয়েছিল। এবারে নেক্সট কী রয়েছে, যোগ্যদের আলাদা করা যাবে দাবি রাজ্যের। এটা কিন্তু রাজ্য বলছে যোগ্যদের আলাদা করা যাবে। তাহলে দেখা যাক কীভাবে। তারই মধ্যে রাজ্যের তরফে দাবি করা হয়, কলকাতা হাইকোর্ট যে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিলের রায় দিয়েছে সেটা যথাযথ নয়। আর সেই সওয়ালের পরেই সুপ্রিম কোর্ট জানতে চায় যে অযোগ্য প্রার্থীদের আলাদাভাবে চিহ্নিত করতে রাজ্য সরকার রাজি কিনা। তাতে সম্মতি জানান রাজ্যের আইনজীবী, বলেন হ্যাঁ আলাদা করবে। একই সওয়াল করেছেন কমিশনের আইনজীবী। তিনি দাবি করেন পুরো তালিকা থেকে অযোগ্য প্রার্থীদের খুঁজে বের করা যাবে। যে কমিশন ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জানিয়েছে যে 19,000 জনের বৈধ, আর সেই যোগ্য প্রার্থীদের নামে তালিকাও দিতে পারবে বলে কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল। এটা কিন্তু কমিশন বলেছে যে 19,000 বৈধ, আর বাকি যে 7,000 বা 6,700 কিছু জন প্রার্থী তারা নাকি অবৈধ। তাহলে কীভাবে বাদ দেবে অবৈধর? সুপ্রিম কোর্ট কী বলল না, সেই পরিস্থিতি সুপ্রিম কোর্ট জানতে চায় যদি সেটাই হয় তাহলে কেন কলকাতা হাইকোর্ট পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিল? বাতিল করে দেওয়া হলো কতজন? 25,753 জনের চাকরি। যদিও গত 22 এপ্রিল হাইকোর্টের দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাবির রশিদের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল এমনভাবে পুরো নিয়োগ প্রক্রিয়া চলেছে তাতে চাল থেকে কাকর আলাদা করা যাবে না। ওকে, এবার আসছে যে 15 তারিখের যে ঘটনা, এটা হচ্ছে আগের ইতিহাস, যে কীভাবে হাইকোর্টে বাতিল করা হয়েছিল, কীভাবে সুপ্রিম কোর্ট তারপরে বিচারটা গেল, সুপ্রিম কোর্টে নানান যে প্রশ্ন করা হয়েছে সেগুলো জানা হলো। এবার আসছে যখন নতুন বিচারপতি আমাদের এলেন, অর্থাৎ সঞ্জীব কুমার খান্না যিনি, তিনি কি বলেন এখানে সেটা জানা যাক। এর আগে ডিওয়াই চন্দ্রচূড় স্যার ছিলেন, তিনি তার ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছিল এবং তিনি রিটায়ার যখন হয়ে যান বা তিনি যখন তার পদ থেকে যখন বয়স সীমা পার হয়ে যাওয়ার পর তখন তিনি নতুন যে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি এলেন সেটা হচ্ছেন সঞ্জীব খান্না। তো সেটা কিন্তু যে শুনানিটা সেটা হয়েছিল 15 তারিখে। আর 15 তারিখের শুনানিতে কী ঘটনা ঘটেছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো এই 26,000 যে চাকরি বাতিল মামলার শুনানি শেষ হলো সেটা সুপ্রিম কোর্টে। বুধবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে যোগ্য এবং অযোগ্যদের প্রার্থীদের আইনজীবীরা সওয়াল করেন। আগামী 27শে জানুয়ারির পরবর্তী শুনানি, অর্থাৎ এই ডেটটা কিন্তু তোমরা মনে রাখবে যে 27 জানুয়ারি কিন্তু WBSSCর মামলা কিন্তু পরবর্তী শুনানি রয়েছে। ওই দিন সিবিআই এবং মূল মামলাকারীর সওয়াল করবেন। এখানে কিন্তু আমাদের প্রধান বিচারপতি সঠিকভাবে বলে দেন যে কীভাবে সেগ্রিগেশন করা যাবে। একটা প্রশ্ন করা হয়েছিল, যোগ্যদের কিভাবে আলাদা করা যায়, অযোগ্যদের কিভাবে আলাদা করা যায়, সিবিআই রিপোর্ট কী দিচ্ছে, কমিশন রিপোর্ট কী দিচ্ছে, কমিশন কিভাবে তাদের আলাদা করবে, সিবিআই রিপোর্ট এবং কমিশন রিপোর্ট কতটা তথ্যগুলো মিলছে কি না মিলছে, সেই সমস্ত কিছু নিয়ে প্রশ্ন করা যাবে। অন্য কিছু বিষয়ে আলোচনা করা যাবে না, যে ইতিহাসে কী ঘটেছে কি না ঘটেছে সেটা কোনো আলোচনা করা যাবে না। গত 7 জানুয়ারি এই মামলার শুনানি পিছিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। 15 জানুয়ারির মধ্যে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে হলফনামা জমা দিতে বলেছিল আদালত, সেই মোতাবেক কিন্তু জমা দিয়েছি। বুধবার আদালতের নবম দশম এবং গ্রুপ ডি চাকরিচ্যুতদের আইনজীবী মুকুল রোহতগি জানান আসল উত্তরপত্র বা ওএমআর শিট পাওয়া যায়নি এখনও। তার কথায় আসল ওএমআর শিট এখনও পাওয়া যায়নি। যে ওএমআর শিটগুলি উদ্ধার করা হয়েছিল তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়, কিন্তু তার রিপোর্ট আসার আগেই কিন্তু রায় ঘোষণা হয়ে গিয়েছে, অর্থাৎ এটা হাইকোর্টে রায় ঘোষণা করে দিয়েছে। এখনও পর্যন্ত ওই রিপোর্ট আসেনি। যোগ্যদের তরফে আইনজীবী কপিল সিব্বল পাল্টা বলেন, আসল ওএমআর শিট যদি নাই থাকে তবে কত ওএমআর শিটে কারচুপি করা হয়েছে তা কিভাবে ধরা হলো। তাহলে এতগুলো যে এই যে 7,000 যে পরবর্তী ঘটনা, আমি এই জন্যই ইতিহাসটা বললাম, তোমার তুলে ধরলাম আগেরগুলো, যে তাহলে 19,000 থেকে যে 7,000 বাদগুলো তাহলে কীভাবে এটা কারচুপিটা ধরা পড়লো। প্রধান বিচারপতি খান্না জানান, আইটি আইন অনুযায়ী সিবিআইয়ের উদ্ধার করা ওএমআর নিয়ে সন্দেহ থাকার কথা নয়। তারপর কি ঘটনা ঘটে, তারপর বিষয়টা বলেন যে চাকরিচ্যুতদের আইনজীবী মুকুল আরও বলেন,
ওই হাইকোর্টের চাকরি বাতিলের আবেদন করেননি কেউ, মামলা করা হয়েছিল চাকরি পাওয়ার জন্য, ওয়েটিং প্যানেল নিয়ে মামলা করা হয়েছিল, কিন্তু আমার মক্কেলদের কেউ ওয়েটিং প্যানেলে ছিলেন না, অর্থাৎ যিনি এই ঘটনা বলছেন ওই প্যানেলের মেয়াদ 2019 সালে শেষ হয়েছে, কিন্তু তারপরেও দেখো নিয়োগ হয়েছে। গ্রুপ সি চাকরিচ্যুতদের আইনজীবী দুষ্যন্ত দবের সওয়াল দুর্নীতি হয়েছে, কিন্তু তা নিয়ে সঠিকভাবে কোনো অনুসন্ধান হয়নি। কিভাবে দুর্নীতি, কতজন তার সঙ্গে যুক্ত, তার অনুসন্ধান হয়নি। সঠিক তদন্ত হলে যোগ্য এবং অযোগ্য নিয়ে এত বিতর্ক হতো না। সিবিআই হাইকোর্টের বিচারপতির নির্দেশে সাধারণভাবে তদন্ত করেছে, ক্যাজুয়াল তদন্ত হয়েছে। ওই বিচারপতি রাজ্যের রাজনীতিতে যুক্ত হয়েছেন, সেটা তার ব্যক্তিগত বিষয়, তা নিয়ে আমরা আপত্তি করছি না, কিন্তু তদন্তে কি ত্রুটি রয়েছে এটা কিন্তু কে বলেন? এটা বলেছেন আইনজীবী দুষ্যন্ত দবে, গ্রুপ সি যে চাকরিচ্যুত আইনজীবী দবে বলেন আবার, অনুসন্ধান ছাড়া আমাদের চাকরি বাতিল হয়ে গেল, আমাদের পরিবারের কী হবে? 4 বছর ধরে আমরা চাকরি করছি। সিবিআই কি বলছে? হাইকোর্ট তা বুঝতে পারেনি, ওই মার্কশিট আইন মেনে বাজেয়াপ্ত করা হয়নি বলেও দাবি করেছেন আইনজীবী। অর্থাৎ ওই মার্কশিট যে বাজেয়াপ্ত করা হয়নি সেটাও কিন্তু বলছেন এই দবে স্যার। আর কি ঘটনা ঘটেছে দেখো, আমি এক এক করে এই জন্যই বলছি পড়ার মতো করে, কারণ বিষয়গুলো বোঝার রয়েছে, অনেক কিছু বিষয় বোঝার রয়েছে এখানে, কিন্তু যেগুলো জানা দরকার এবং অনেকের প্রশ্ন ডাউট কিন্তু দূর হবে। যোগ্য শিক্ষকদের তরফে আইনজীবী মানেকা গুরুস্বামী আদালতে জানান, মোট 3 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন, তাদের মধ্যে নবম দশমে 183 জন, একাদশ দ্বাদশে 39 জন অযোগ্য। প্রতি ক্যাটাগরিতে অযোগ্যের হার কিন্তু 10%। এটা কিন্তু তিনি বলছেন আইনজীবী মানেকা গুরুস্বামী। অপেক্ষমান তালিকায় থাকা চাকরি প্রার্থীদের আইনজীবী মীনাক্ষী আরোরা বলেন, 8 ধরনের ধাপ পেরিয়ে আমার মক্কেলরা বলছে চাকরি পেয়েছেন, এটা তিনি বলেন। হাইকোর্টের রায়ে কি তাদের বিরুদ্ধে ওএমআর-শিট কারচুপির অভিযোগ রয়েছে? যদি না থাকে কিসের ভিত্তিতে চাকরি বাতিল করা হচ্ছে? প্রধান বিচারপতি জানান, হাইকোর্ট বলেছে ওই নিয়োগ প্রক্রিয়ায় নানা ধরনের অনিয়ম করা হয়েছে, ফলে কারা যোগ্য তা বাছাই করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কতজনের উত্তরপত্রে কারচুপি করা হয়েছে তাও বোঝা সম্ভব নয়। মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতার আইনজীবীও বুধবার শীর্ষ আদালতে সরব করে। এটা একটা ট্রিকি এবং ইন্টারেস্টিং পয়েন্ট, যেটা যে তিনি কিন্তু তার চাকরি গেছে এবং 15 লক্ষ টাকা তাকে কিন্তু জমা দিতে হয়েছে, কিন্তু মানে অঙ্কিতা যে আইনজীবী তিনি বলেন যে যেহেতু এখনও পর্যন্ত বিষয়টা বিচারাধীন, তাহলে কেন এত আগে টাকাটা নেওয়া হলো? আদৌ কি তার চাকরি গেছে কি যায়নি সেটা কিন্তু এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি, তাই তিনি টাকা ফেরত নেওয়ার জন্য কিন্তু আবেদন জানান। এসএসসি দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট রায় ঘোষণা করেছিল গত 22 এপ্রিল। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চে 2016 সালের সম্পূর্ণ নিয়োগপত্র বাতিল করেন। এরপরে কি বেতন ফেরতের ঘোষণাও কিন্তু করা হয়। তো এটা ছিল 2016 সালের বিষয়, মামলাটা, যেটা 15 জানুয়ারি নেক্সট মানে শুনানি হয়েছিল। এরপর যেটা শুনানি সেটা হচ্ছে 27 জানুয়ারি, এবং 27 জানুয়ারি আদৌ কি 2016 যে WBSSC নিয়োগ প্রক্রিয়া তার অন্ধকার থেকে কি আলোর পথে আসবে? যোগ্যরা কি পথ থেকে সরে গিয়ে বিদ্যালয়ে যাবে, আর অযোগ্যরা কি সেই আতুল ঘরে ঢুকে পড়বে? কি বিষয় কি না সেটা অবশ্যই তোমরা বুঝতে পারলে, এবং পরবর্তী শুনানির জন্য আমরা সকলে তাকিয়ে রয়েছি, যাতে করে যোগ্যরা তাদের স্থান পায়, তারা বিদ্যালয়ে যেতে পারে, এবং অযোগ্যদের যাতে চাকরি বাতিল হয়, এটাই কিন্তু তাদের পুরো এবং সম্পূর্ণ শাস্তি। তো WBSSC মামলার অনেক তথ্য আরও শেয়ার করা যায়, কিন্তু সমস্ত কিছু বিষয়গুলো শেয়ার করা আমার মনে হয় যুক্তিযুক্ত নয়, কারণ যেহেতু বিষয়টা বিচারাধীন। আমি সমস্ত বিষয়গুলো রিডিংভাবে পড়লাম, কারণ এগুলো তো বোঝানোর মতো কোনো নয় যে সমস্ত কিছু একদম বুঝিয়ে বুঝিয়ে বলতে থাকবো, সেগুলোও করা যায় না। শুধুমাত্র যে কি ঘটনা ঘটেছিল বিচারের বিষয়ে 2016 সালে মানে কবে থেকে এই হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বলো যে মামলাগুলো শুনানি হয়েছে, তার সম্পূর্ণ একটু ব্যাখ্যা আমি করলাম, যেগুলো বিভিন্ন তোমরা নিউজের মাধ্যমে পেয়ে যাবে। তো আমার এটা প্রয়োজন মনে হলো, তাই আমি তোমাদের সামনে শেয়ার করলাম, এবং এটা এই জন্যই শেয়ার করার দরকার পড়লো, কারণ দুর্নীতি কিন্তু বা শিক্ষার ক্ষেত্রে যে এত দুর্নীতি হয়েছে, সেটা এই 26,000 চাকরি বাতিলের ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে কীভাবে দুর্নীতি হয়েছে, এবং ঠিক একইভাবে প্রাইমারিতেও কিন্তু দুর্নীতি হয়েছে। এবং আমি চাইছি 32,000 যে প্রাইমারি যে নিয়োগ হয়েছিল তার আমি একটা ভিডিও দেবো, সেখানে কি কি দুর্নীতি হয়েছে বা কি কি ঘটনা ঘটতে পারে বা কেসের নিয়ে কি কি আপডেট রয়েছে, সেটাও আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আগে ডাটা আমি কালেকশন করি, তারপরে তোমাদের সামনে তুলে ধরব। তো আজকে WBSSC যে 2016 চাকরি বাতিল নিয়োগের ক্ষেত্রে যে মামলা, সেই মামলার কিছুটা তথ্য আমি তোমাদের সামনে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো, আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করো, যাতে করে এই ধরনের আপডেটগুলো তোমরা পেয়ে থাকো।
আর সাথে সাথে যারা 2022 স্টেট ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই বলবো দ্য ওয়েব এডুকেশন চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করো। ওখানে অলরেডি অনেক ক্লাস করানো হয়েছে ইন্টারভিউ রিলেটেড। আর 3টা বই আমি পাবলিশ করেছি, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং 23 জেলার সম্পূর্ণ তথ্য, এগুলো বাই করতে হবে। একটা হচ্ছে ভাইবার জন্য, যেটা 2017 সালে যে বিভিন্ন প্রশ্ন আলোচনা করা হয়েছে, কীভাবে 2017 সালে টেটের ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল তার অনুকরণীয় প্রশ্ন, বিভিন্ন টপিক ওয়াইজ প্রশ্ন, প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত বইগুলো রয়েছে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত সেই বইয়ের পুঙ্খানুপুঙ্খ ডিটেলস তথ্য ওই পিডিএফটাতে রয়েছে। এবং তৃতীয় যে পিডিএফটা সেটা হচ্ছে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক বিদ্যালয়ের যে বইগুলো রয়েছে তার থেকে গুরুত্বপূর্ণ মানে পড়াগুলোর থেকে ডেমো একদম সহজ সরল ভাষায় কিভাবে দিতে হয় সেই একদম ডেমো পিডিএফ বুক পাবলিশ করেছি। তো এই 3টে বই তথ্য জানার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। সাথে সাথে যারা বইগুলো বাই করতে চাও তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এটা অফিসিয়াল নাম্বার, এখান থেকে তোমরা বইগুলো বাই করতে পারবে। 82 50 24 14 50 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু 2022 স্টেট ইন্টারভিউর যে বইগুলো সেগুলো কিন্তু বাই করতে পারবে। এবং নেক্সট এরপর ক্লাস 3 ক্লাস 4 ক্লাস 5 এর মানে ডেমো পিডিএফ তৈরি করা হচ্ছে এক এক করে, অবশ্যই ওগুলোও পাবে। তো তার আগে বলবো নিজের নলেজ বুস্ট করার জন্য এই পিডিএফগুলো সংগ্রহ করে রাখো এবং পড়াশোনা এখন থেকে তৈরি হয়ে যাও, কারণ ইন্টারভিউ যে কোনো মুহূর্তে হবে, শূন্যবোধ কত দেবে সেটা সরকারের উপর ডিপেন্ড করছে। তবে তোমরা আই বাটনে দেখতে পারো কিংবা প্লেলিস্টে চ্যানেলে ভিডিওগুলো তো দেখলেই বুঝতে পারবে। কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে 2022 স্টেট ইন্টারভিউর জন্য যে 50,000 শূন্যপদের দাবি চাওয়া সেটা যুক্তিযুক্ত কি অযৌক্তিক, কত শূন্যপদ রয়েছে বিভিন্ন জেলা ডিপিএসসিগুলোতে, কতটা থাকতে পারে, তার চুলচেরা বিশ্লেষণ আমি তোমাদের ভিডিওতে দিয়েছি। ভিডিওটা অবশ্যই দেখো। আর ডেসক্রিপশন বক্সে পারলে আমি লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওর, ওখান থেকেও কিন্তু ভিডিওটা দেখতে পারো। আর ফেসবুক যে অফিসিয়াল পেজ রয়েছে ওখানেও কিন্তু ফলো করে থাকতে পারো, টেলিগ্রাম চ্যানেল যুক্ত হো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক করো, বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ, জয় হিন্দ।